Hello students, welcome to Global Coaching Center and আমি তোমাদের অনুকূল স্যার। আজ আলোচনা করছি সায়েন্স থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক খাদ্য। এই টপিকটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, যেমন ডব্লিউপিপি, কেপি, এসএসসিডি, ফুড এসআই ইত্যাদি। তো আমাদের প্রথমে জানতে হবে খাদ্য কী। স্টুডেন্টস, যে সমস্ত আহার্য সামগ্রী গ্রহণের মাধ্যমে জীবদেহের পুষ্টি, বৃদ্ধি ও ক্ষয় পূরণ ঘটে এবং প্রয়োজনীয় তাপশক্তির যোগান পাওয়া যায় তাদের খাদ্য বলে। অর্থাৎ আমরা যে সমস্ত খাবার খাই সেই সব খাবার গ্রহণের ফলে যদি আমাদের দেহে পুষ্টি হয়, বৃদ্ধি হয় এবং ক্ষয়পূরণ ঘটে এবং তাপশক্তি উৎপাদন করে, সেই সমস্ত আহার্য সামগ্রীকে আমরা কি বলি? খাদ্য বলি। খাদ্যের উপাদানকে স্টুডেন্টস দুটি ভাগে ভাগ করা যায় প্রধানত। মুখ্য উপাদান একটি, অপরটি হলো গৌণ উপাদান। মুখ্য উপাদানকে তিনটি ভাগে ভাগ করা যায়: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আবার গৌণ উপাদানকেও তিনটি ভাগে ভাগ করা যায়। কী কী রয়েছে? ভিটামিন, খনিজ লবণ ও জল। ক্লিয়ার? খাদ্যের মুখ্য উপাদান কাকে বলে? যেসব খাদ্য দেহের গঠন, বৃদ্ধি ও শক্তি উৎপাদনে সহায়ককারী তাদের দেহ পরিপোষক খাদ্য বলে। অর্থাৎ যেসব আমরা খাবার খাই সেই সব খাবার যদি আমাদের দেহের গঠন করে, বৃদ্ধি করে এবং শক্তি উৎপাদন করে, তাদের আমরা কি খাদ্য বলবো? দেহ পরিপোষক খাদ্য বলবো। নাম্বার 2, দেহ সংরক্ষক খাদ্য। যেসব খাদ্য দেহকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে কিন্তু শক্তি উৎপাদনে সহায়ক নয়, তাদের দেহ সংরক্ষক খাদ্য বলে। দ্যাট মিন্স যেসব খাবার খেলে আমাদের কি হয়? শক্তি উৎপাদন সেরকম হয় না, কিন্তু আমাদের শরীরকে বা বডিকে রোগ প্রতিরোধের হাত থেকে, আমাদের বডিকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে, তাদেরকে আমরা কি বলবো? দেহ সংরক্ষক খাদ্য বলবো। ঠিক আছে? এটা কি করবে? এটা শক্তি উৎপাদন করবে না, কিন্তু রোগ সংক্রমণের হাত থেকে আমাদের বডিকে রক্ষা করবে এইসব খাবার। ক্লিয়ার? নেক্সট স্লাইড। খাদ্যের মুখ্য উপাদানগুলি এখন আলোচনা করছি। কার্বোহাইড্রেট প্রথম উপাদান। কার্বোহাইড্রেটে কোন কোন উপাদান রয়েছে? এতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন 1:2:1 অনুপাতে থাকে। উৎস: কার্বোহাইড্রেট যে রয়েছে একটি উপাদান, সেই উপাদানটি কোন কোন খাদ্যে আমরা পেয়ে থাকি। ঠিক আছে? উৎস: চাল, গম, ভুট্টা, বাজরা, মিষ্টি আলু, ওল, কচু, বিট, গাজর প্রভৃতিতে কার্বোহাইড্রেট শ্বেতসার হিসেবে থাকে। খেজুর, আঙুর প্রভৃতিতে গ্লুকোজ হিসেবে থাকে। শাকসবজি, বেল, তরমুজ প্রভৃতিতে সেলুলোজ হিসেবে থাকে। আম, কলা, কমলালেবু ইত্যাদি পাকা ফলে ফ্রুক্টোজ হিসেবে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে। নেক্সট স্লাইড। আচ্ছা, চিনি, গুড়, মিশ্রি প্রভৃতিতে কার্বোহাইড্রেট সুক্রোজ হিসাবে থাকে। দুধে ল্যাকটোজ হিসাবে থাকে। পাঠার যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন হিসেবে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে। ক্লিয়ার? আচ্ছা, কার্বোহাইড্রেটকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। ক্লিয়ার? মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। অ্যাট ফার্স্ট, মনোস্যাকারাইড কি? এটি কার্বোহাইড্রেটের সব থেকে সরল রূপ। ওকে, এটি হাইড্রোলাইসিস হয় না, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ ইত্যাদি। এটাকে আর আমরা কি করতে পারি না? ভাঙতে পারি না। ঠিক আছে? যেমন কি?
গ্লুকোজ রয়েছে, ফ্রুক্টোজ রয়েছে আর গ্যালাক্টোজ রয়েছে। ঠিক আছে, নেক্সট অলিগোস্যাকারাইড। এই পদ্ধতিতে এক্ষেত্রে হাইড্রোলিসিস পদ্ধতিতে 2 থেকে 10টি মনোস্যাকারাইড উৎপন্ন হয়, যেমন ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ প্রভৃতি। নেক্সট পলিস্যাকারাইড। হাইড্রোলিসিস বা হাইড্রোলাইসিস পদ্ধতিতে 10-এর বেশি মনোস্যাকারাইড উৎপন্ন হয়, যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। ওকে, তাহলে স্টুডেন্টস কী হলো, মনোস্যাকারাইডে কী হয় না, হাইড্রোলিসিস হয় না। নাম্বার 2, অলিগোস্যাকারাইডে কী হয়, হাইড্রোলিসিস পদ্ধতিতে 2 থেকে 10টি মনোস্যাকারাইড উৎপন্ন হয়, এবং পলিগোস্যাকারাইডে কী হয়, হাইড্রোলিসিস পদ্ধতিতে 10-এর বেশি মনোস্যাকারাইড উৎপন্ন হয়। প্রথমটিতে হয় না, দ্বিতীয়টিতে 2 থেকে 10টি হয়, আবার তৃতীয়টিতে 10-এর বেশি হয়। কার্বোহাইড্রেটের পুষ্টিগত গুরুত্ব, ইম্পর্টেন্স অফ কার্বোহাইড্রেট। নাম্বার 1, দেহে তাপশক্তি উৎপাদনের সাথে সাথে কর্মদক্ষতা বৃদ্ধি করে। নাম্বার 1। নাম্বার 2, রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক রাখে। ক্লিয়ার? আমাদের বডির একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে গ্লুকোজ। সেই গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক রাখে কে? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট রিলেটেড আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আমাদের মনে রাখতে হবে। কার্বোহাইড্রেটকে এনার্জি গিভিং ফুড বলা হয়, কারণ আমরা এখান থেকে এনার্জি পাই। এটি দ্রুত ও তাৎক্ষণিক শক্তি উৎপাদন করে। তাহলে কার্বোহাইড্রেটটা কী করে? দ্রুত এবং তাৎক্ষণিক শক্তি উৎপাদন করে, খুব তাড়াতাড়ি শক্তি উৎপাদন করে কার্বোহাইড্রেটটা। পূর্ণাঙ্গ মানুষের 450 থেকে 600 গ্রাম কার্বোহাইড্রেট প্রতিদিন প্রয়োজন হয়। ক্লিয়ার? নেক্সট স্লাইড। মানুষ জৈব প্রোটিন গ্রহণ না করে শুধুমাত্র স্টার্চ সমৃদ্ধ খাবার গ্রহণ করে দীর্ঘ সময় শরীর সুস্থ রাখে। তাই কার্বোহাইড্রেটকে প্রোটিন ব্যতীত খাদ্যের উৎস বা প্রোটিন বেচোয়া খাদ্য বলা হয়। স্টুডেন্টস, আমরা যদি প্রোটিন না খাই, শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় স্টার্চ সমৃদ্ধ খাবার গ্রহণ করে অনেক দিন পর্যন্ত আমরা বাঁচতে পারি। সেই কারণেই কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। দ্যাট মিন্স প্রোটিন না খেয়েও আমরা শুধুমাত্র কার্বোহাইড্রেট খাবো এবং সেই খাবার খেয়ে আমরা অনেক দিন পর্যন্ত বাঁচতে পারবো। সেই কারণে কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। এবার আলোচনা করছি প্রোটিন উপাদান। কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেনের সমন্বয়ে প্রোটিন গঠিত হয়। অনেক সময় সালফার ও ফসফরাস থাকে। প্রোটিনের অণুগুলো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। স্টুডেন্টস, আমাদের মনে রাখতে লাগবে অ্যামাইনো অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রোটিন। প্রোটিনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? নেক্সট, এখানে কী কী উপাদান রয়েছে? কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন রয়েছে। যে বার্জেলিয়াস প্রথম প্রোটিন শব্দটি ব্যবহার করেন, তিনি কোথাকার লোক ছিলেন? তিনি স্টুডেন্টস সুইডেনের লোক ছিলেন। কোন কোন খাবার খেলে আমরা প্রোটিন পেয়ে থাকি? মাছ, মাংস, ডিমের সাদা অংশ, দুধ, ছানা ইত্যাদিতে প্রাণীজ এবং ডাল, সয়াবিন, গম ইত্যাদি উদ্ভিজ উপাদানে কী থাকে? প্রোটিন থাকে। প্রাণীজ প্রোটিনে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের প্রায় সবগুলি থাকে, তাই এদের প্রথম শ্রেণীর প্রোটিন বলা হয়। তাহলে প্রথম শ্রেণীর প্রোটিন কাদের বলা হয়? প্রাণীজ প্রোটিন। যেসব প্রাণীজ
প্রাণীজ উপাদান খেলে, ওকে, যে সমস্ত প্রাণীজ প্রোটিন খেলে আমাদের কি হয়, সব ধরনের আমরা অ্যামাইনো অ্যাসিড পেয়ে থাকি, তাদের কি বলা হয়, তাদেরকে বলা হয় প্রথম শ্রেণীর প্রোটিন। মানে যে সমস্ত আমরা প্রাণীজ প্রোটিন খাই, সেই সমস্ত খাবার গ্রহণের ফলে যদি আমরা অ্যামাইনো অ্যাসিড সবগুলোই পাই, তাহলে তাদের আমরা কি বলবো, প্রথম শ্রেণীর প্রোটিন বলবো। পুষ্টিগত গুরুত্ব, প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব: দেহের বৃদ্ধি, কোষ গঠন, ক্ষয়পূরণ হলো প্রোটিনের প্রধান কাজ। দেহের বৃদ্ধি করবে, কোষ গঠন করবে, দ্যাট মিনস সেল গঠন করবে, ক্ষয়পূরণ করবে প্রোটিন, তাই তো। নাম্বার 2, তাপশক্তি উৎপাদন ও হরমোন সৃষ্টি করা। তাপশক্তি উৎপাদন করবে এবং হরমোনও সৃষ্টি করবে। স্টুডেন্টস, মেলদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হরমোন হলো টেস্টোস্টেরন, মহিলাদের ক্ষেত্রে হলো ইস্ট্রোজেন। এটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ করে। তাহলে প্রোটিন কী করে, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ করে। প্রোটিন রিলেটেড আরও কিছু পয়েন্টস আমাদের মনে রাখতে লাগবে। প্রোটিনকে বডি বিল্ডিং ফুড বলা হয়। অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের গঠনগত একক। আমাদের শরীরে প্রায় 75% প্রোটিন দ্বারা গঠিত। তাহলে আমাদের শরীরে কত পার্সেন্ট প্রোটিন দ্বারা গঠিত? 75%। প্রোটিনের অভাবজনিত রোগ: নাম্বার 1, কোয়াশিয়কর। এই রোগের সিমটমসটা কীরকম? শরীর ফুলে যায়, ত্বক শুকনো ও খসখসে হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে এই রোগটা দেখা যায়। ম্যারাসমাস: শিশুদের হাত পা সরু হয়ে যায়। এই রোগে আক্রান্ত শিশুদের বৃদ্ধের মতো দেখায়। প্রোটিন রিলেটেড দুটি অভাবজনিত রোগ হলো, দ্যাট মিনস প্রোটিন রিলেটেড দুটি অভাবজনিত রোগ হলো কোয়াশিয়কর, ম্যারাসমাস। ক্লিয়ার? ওদের সিমটমসগুলো কি জাস্ট আমি বললাম, লক্ষণগুলো কি এখনই বলা হলো। নেক্সট, প্রোটিনের প্রকারভেদ। প্রোটিনের প্রকারভেদ রাসায়নিক গঠন অনুসারে প্রোটিনকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সিম্পল প্রোটিন বা সাধারণ প্রোটিন, কনজুগেটেড প্রোটিন বা সংযুক্ত প্রোটিন, ডিরাইভ বা উদ্ভূত প্রোটিন। ক্লিয়ার? সিম্পল প্রোটিনের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড, সিম্পল প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, যেমন অ্যালবুমিন, গ্লোবিলিন, হিস্টোন। কনজুগেটেড প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের সাথে সাথে অন্যান্য রাসায়নিক পদার্থ যুক্ত থাকে, যেমন ক্রোমোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। ক্লিয়ার? 3 নাম্বার, ডিরাইভ প্রোটিন। এটি প্রাকৃতিক প্রোটিনের আংশিক পাচন বা হাইড্রোলাইসিস থেকে উৎপন্ন হয়। তাহলে ডিরাইভ প্রোটিনটা কীভাবে উৎপন্ন হয়? হাইড্রোলাইসিস পদ্ধতিতে উৎপন্ন হয়। প্রোটিয়াস পেপটন, এক্সাম্পল হলো প্রোটিয়াস পেপটন। ক্লিয়ার? নেক্সট স্টুডেন্টস, এবার আলোচনা করছি ফ্যাট বা লিপিড সম্পর্কে। ফ্যাটে কোন কোন উপাদান থাকে অ্যাট ফার্স্ট আমাদের সেটা জানতে লাগবে। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে ফ্যাট গঠিত। ফ্যাট প্রকৃতপক্ষে অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত এস্টার বিশেষ। স্টুডেন্টস, আমাদের এবার জানতে হবে এস্টার কি। জৈব অ্যাসিড ও অ্যালকোহলের সমন্বয়ে গঠিত লবণকে এস্টার বলে। তাহলে এস্টার কি? জৈব অ্যাসিড এবং জৈব অ্যাসিডের সাথে যদি অ্যালকোহল থাকে, ওকে, তাদের যে মিশ্রণটা তৈরি হবে সেটাকে আমরা জৈব অ্যাসিড, তার সাথে অ্যালকোহল এটা যুক্ত থাকবে, তার সাথে আবার কি হবে, লবণও যুক্ত থাকবে, সেই ব্যাপারটাকে আমরা কি বলবো? এস্টার বলবো। ক্লিয়ার? এস্টার। উৎস: বাদাম, নারকেল, সরষে, তুলা বীজ ইত্যাদি উদ্ভিজ এবং মাখন, ঘি প্রভৃতি প্রাণীজ উপাদানে কি থাকে? ফ্যাট থাকে। ফ্যাট রিলেটেড কিছু পয়েন্টস:
ফ্যাট সাধারণত 26 ডিগ্রি উষ্ণতায় কঠিন অবস্থায় থাকে। সাধারণ উত্তাপে যে সমস্ত ফ্যাট তরল অবস্থায় থাকে তাদের তেল বা অয়েল বলে। সাধারণ উত্তাপে যদি ফ্যাটটা তরল অবস্থায় থাকে তাদের আমরা বলবো তেল বা অয়েল। সাধারণ উত্তাপে যে সমস্ত ফ্যাট কঠিন ও কোমল অবস্থায় থাকে তাদের চর্বি বলবো। সাধারণ উত্তাপে তরল অবস্থায় থাকলে হবে তেল, আর যদি সাধারণ উত্তাপে কঠিন অবস্থায় থাকে তাহলে হবে সেটা চর্বি। ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার? নেক্সট, সম্পৃক্ত ফ্যাট। এই ফ্যাট থেকে সহজে কোলেস্টেরল উৎপন্ন হয়ে দেহে সঞ্চিত হয়, তাই বেশি সম্পৃক্ত ফ্যাটযুক্ত খাবার গ্রহণ করা উচিত নয়। যে সমস্ত প্রাণীজ খাবার থেকে আমরা ফ্যাট পাই সেই সমস্ত ফ্যাট হচ্ছে সম্পৃক্ত ফ্যাট, যেমন যে কোনো ধরনের মিট। অসম্পৃক্ত ফ্যাট, অসম্পৃক্ত ফ্যাট কি? এই ফ্যাট সহজে ভেঙে যায়। তাহলে অসম্পৃক্ত ফ্যাট সহজে ভেঙে যায়, তাই তো? তাই এই ফ্যাট প্রাণীজ ফ্যাটের তুলনায় ভালো। যেমন উদ্ভিজ তেল, উদ্ভিজ তেলের মধ্যেও আমরা ফ্যাট পাই, কিন্তু সেই ফ্যাটটা আমরা যদি বিভিন্ন ধরনের এক্সারসাইজ করি, ওকে, তেলের আকারে বেরিয়ে যায় বা সোয়েটের আকারে বেরিয়ে যায়। নেক্সট, কোলেস্টেরল কি? এটি মানুষের শরীরে অবস্থিত গুরুত্বপূর্ণ স্টেরল বা ফ্যাট। প্রতি 100 ml রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ হলো 150 থেকে 250 ml। মানুষের শরীরে এর বেশি কোলেস্টেরল হলে হৃদরোগের সম্ভাবনা থাকে। তাহলে দ্যাট মিনস আমাদের বেশি পরিমাণে ফ্যাট গ্রহণ করা উচিত নয়। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কি? যে সমস্ত ফ্যাটি অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না কিন্তু জীবদেহের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধির জন্য যাদের প্রয়োজন হয় তাদের অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলে। ওকে, তাহলে যেসব কি হয়, যেসব ফ্যাটি অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না মানে ভাঙে না, কিন্তু জীবদেহের বৃদ্ধির জন্য বা পুষ্টির জন্য যাদের খুবই প্রয়োজন তাদের বলা হয় অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। যেমন লিনোলেনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড। একটা হচ্ছে লিনোলেনিক আর একটা হচ্ছে লিনোলেইক। ওকে, নেক্সট, ফ্যাটের পুষ্টিগত গুরুত্ব। নাম্বার 1, তাপশক্তি উৎপাদন করা ফ্যাট জাতীয় খাদ্যের প্রধান কাজ। ফ্যাট প্রাণীর দেহে তাপ নিয়ন্ত্রণে রাখে। ফ্যাট মেদরূপে প্রাণীর দেহে ভবিষ্যতে খাদ্যের উৎস হিসেবে সঞ্চিত থাকে। নাম্বার 4, কোলেস্টেরল নামক ফ্যাট থেকে ভিটামিন ডি, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন নামক হরমোন উৎপন্ন হয়। ক্লিয়ার? তাহলে কোলেস্টেরল নামক যে ফ্যাট রয়েছে সেই ফ্যাট থেকে কী উৎপাদন হয়? ভিটামিন ডি, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন নামক হরমোন উৎপাদন হয়। এর আগেই বলেছিলাম পুরুষদের একটি গুরুত্বপূর্ণ হরমোন হলো টেস্টোস্টেরন, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ইস্ট্রোজেন। পুরুষ সুলভ চেহারা গঠনে সাহায্য করে টেস্টোস্টেরন, নারী সুলভ চেহারা গঠনে সাহায্য করে ইস্ট্রোজেন। ফ্যাট মলাশয় পিচ্ছিল ডাকে ও মল নিঃসরণে সাহায্য করে। ক্লিয়ার? ফ্যাটের পুষ্টিগত গুরুত্ব। ফ্যাট এডিইকে ভিটামিনকে দ্রবীভূত রাখে এবং শোষণে সহায়তা করে।
এর আগে আমরা ভিটামিন চ্যাপ্টারে পড়েছিলাম যে কী কী বিষয়ে পড়েছিলাম, এডিইকে ভিটামিন সম্পর্কে। ওকে, আচ্ছা, ফ্যাট যকৃৎ থেকে পিত্তরস এবং অগ্নাশয় থেকে